70-80 দশকে একজন বাঙালি যিনি কলকাতা থেকে মুম্বাই গিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন। রূপালী পর্দা যে শুধুমাত্র কারো একচেটিয়া অধিকার নয় তা প্রথম প্রমাণ করেন তিনি। নায়ক হতে গেলে যে ফেয়ার হ্যান্ডসাম চকলেট হিরো হতে হবে এই ছক তিনিই প্রথম ভাঙেন। সিনেমা প্রেমী দর্শক প্রথম পায় ব্রাউন টল হ্যান্ডসাম বাঙালি বাবুকে, এবং এই বাঙালি বাবুই একসময় হয়ে ওঠেন সারা ভারতের ক্রাশ। সারা ভারতের মানুষ নেচে ওঠে ডিস্কো ড্যান্সারের নাচের তালে। হ্যাঁ, ঠিকই ভাবছেন, আমি বলছি বাঙালির চিরকালের হার্টথ্রব গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে মিঠুন চক্রবর্তীর কথা। 1975, in the 70s and 80s, when he was ruling as the hero as he is today. कोई शक থেকে মিঠুন কেন এই বদল? সত্যি কি তিনি প্রথম জীবনে নকশাল ছিলেন? তার প্রেম জীবন বয়ে গেছে মমতা শঙ্কর থেকে শ্রীদেবী হয়ে যোগিতা বালি অবধি। কলকাতার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে সারা ভারতের ক্রাশ ডিস্কো ড্যান্সার অথবা মহাগুরু হওয়ার জার্নিটা খুব একটা সহজ ছিল না। আজকে আমরা জেনে নেব মিঠুনের জীবনের কিছু অজানা কথা। ওরিয়েন্টাল সেমিনারি থেকে স্কুল পাশ করে স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে স্নাতক হয়েছিলেন মিঠুন। রহরা পলিটেকনিক অ্যাডমিশন নিয়েছিলেন কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। 1970 সালে নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েন, কিন্তু তার ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর তিনি নকশাল আন্দোলন থেকে বেরিয়ে আসতে চান। সেই জন্য সেই উত্তাল সময়ে কলকাতা থেকে পালিয়ে বম্বেতে কাকার বাড়িতে আশ্রয় নেন। কিন্তু কিছুদিন পরে নকশাল পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ায় কাকা রাখতে রাজি হননি। 70-এর দশকের উত্তাল সময়ে মাত্র 19 বছর বয়সে কলকাতা ছেড়ে বম্বে পাড়ি দেওয়ার সময়ও মিঠুন ভাবেননি যে তিনি অভিনেতা হবেন। ভেবেছিলেন কিছুদিনের জন্য শহর ছাড়ছেন, কলকাতা শান্ত হলে আবার ফিরে আসবেন। কিন্তু পাকচক্রে বম্বেতে কিছু বন্ধুর সাথে হঠাৎ পুনের FTII-তে গিয়ে সব এলোমেলো হয়ে যায় গৌরাঙ্গর। সেই জন্যই পরবর্তীকালে মিঠুন হিসেবে উত্তরণের পর বলেছেন, আমি কোনো অ্যাম্বিশন থেকে অভিনেতা হইনি, আমি কম্পালশন থেকে অ্যাক্টর হয়ে গেছি। রাজনৈতিক পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার পরে FTII এর কোর্স করতে গিয়েও সমস্যায় পড়েছিলেন মিঠুন। ইনস্টিটিউট থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু মিঠুনের নাছোড়বান্দা মনোভাব আর যুক্তির কাছে হার মেনে তাকে রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। মিঠুন শুরুর দিকে কম কষ্ট করেননি, তার মাথার উপরে ছাদও ছিল না। আজ খাবার জুটছে, কালকে কি খাবেন তার ঠিক নেই। বন্ধুদের হোস্টেলের বাইরে রাত কাটিয়েছেন। বম্বেতে থাকাকালীন বিক্রম মঙ্গরা বলে এক বন্ধুর সাহায্যে একটা জিমখানার মেম্বারশিপ নিয়েছিলেন মিঠুন। না, ব্যায়াম করার জন্যে নয়, যাতে সকালে উঠে অন্তত ঠিকঠাক টয়লেট যেতে পারেন সেই জন্য। তারপরে সারাদিন স্টুডিও আর প্রযোজক পরিচালকদের দরজায় দরজায় ঘোরাঘুরি। রাত্রে শিবাজি পার্কে শুয়ে থাকার সময় চুলের মুঠি ধরে পুলিশ নিয়ে গেছিল থানায়। বম্বের একটা ক্রিকেট ময়দান সংলগ্ন হাসপাতালের হোস্টেলে এক ছাত্রকে ম্যানেজ করে কিছুদিন কাটিয়েছিলেন। সেই ছাত্র শর্ত দিয়েছিল তাকে টাকা দিলে থাকতে দেবে, কিন্তু ভোর 6টার আগে হোস্টেলের পেছন দিক দিয়ে পালিয়ে যেতে হবে, আর সন্ধ্যে 6টার পরে পেছন পাঁচিল টপকে ঢুকতে হবে। মিঠুন রাজি হয়ে যান। সেই মাঠে সেই সময় নেট প্র্যাকটিস করছিলেন দিলীপ বেং সরকার। দিলীপ বেং সরকার বলেছিলেন, প্রায় দেখতাম সকালে একটা কালো লম্বা মতো ছেলে মাঠের পেছনের দিকে পাঁচিল টপকে বাইরে যায়, আর সন্ধেবেলায় পাঁচিল টপকে হোস্টেলে ঢোকে। সন্দেহ হওয়ায় একদিন আমরা কয়েকজন মিলে পাকড়াও করি। আমরা মারধর করতে উদ্যত হলে ছেলেটা বলে ও চোর নয়, বাংলা থেকে কাজের সন্ধানে এখানে এসেছে, পয়সার খুব অভাব, তাই এইসব করে এখানে সেখানে দিন কাটায়। আমরা ওর কথা বিশ্বাস করে ওকে ছেড়ে দিই। পরের দিকে সুপারস্টার মিঠুন হিসেবে ওর সাথে যতবার কোনো না কোনো পার্টিতে বা অনুষ্ঠানে ওর সাথে সাক্ষাৎ হয়েছে, আমি শুধু দূর থেকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে ওকে দেখতাম আর ভাবতাম কি পর্যায়ের কঠিন সংকল্প আর মানসিকতা থাকলে সেই দিনের ওই জায়গা থেকে আজকের এই জায়গায় পৌঁছানো যায়। খেলোয়াড় জীবনে ওর জীবনের থেকে অনেক প্রেরণা পেয়েছি। फिल्म एंड और वो रोल मैंने इसीलिए किया था कि आई एम ए रेवोल्यूशनरी माई सेल्फ। आई ऑलवेज वांटेड टू डू ए रेवोल्यूशनरी फिल्म, मतलब जिसमें रेवोल्यूशनरी का रोल, और वो रोल मुझे मिल गया। মাঝে মাঝে মনে হয় ওই জেলখানাটাই ভালো আছিল।
অন্তত একটা আশা তো আছিল, বাইরেটা অন্যরকম। এক সময় মনে হয়েছিল যে সিনেমাতে হিরো হওয়ার যোগ্যতা মিঠুনের নেই, তাই তিনি ভিলেন হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার ডার্ক কমপ্লেকশনের জন্য তার এরকম কমপ্লেক্স এসে গিয়েছিল। তিনি একটি ইন্টারভিউতে বলেছেন, আমি ভাবলাম আই ক্যান ডান্স ওয়েল, আই ক্যান ফাইট ওয়েল, আমি এমন কিছু করব যাতে লোকের নজর না যায় আমার কমপ্লেক্সানের দিকে। গায়ের রং সংক্রান্ত হীনমন্যতা থেকে বেরিয়ে আসার জন্য মিঠুন নিজের ডান্স আর মার্শাল আর্টের উপর প্রাণপণে জোর দেন। মিঠুনের ভাষায়, আমি এমনভাবে ডান্স আর ক্যারাটে দিয়ে নিজেকে গ্রুমিং করতে চেয়েছিলাম যাতে পর্দায় আমার গায়ের রং নিয়ে দর্শক চিন্তা করার অবকাশই না পায়। ডান্স এবং ক্যারাটের ক্ষেত্রে মিঠুন আক্ষরিক অর্থে ট্রেন্ড সেটার। ৭৫ টাকার মাসিক ভাড়ার পেইং গেস্ট হিসাবে থেকেছেন একসময়। সঙ্গী ছিল এক দক্ষিণ ভারতীয় যুবক। কেউ কারোর ভাষা বুঝতো না। মিঠুনের চেয়ে বেশি টাকা দিত বলে সেই ছেলেটা চৌকিতে ঘুমোতো, আর মিঠুন ঘুমাতেন মেঝেতে চাটাই বিছিয়ে। একবার সারাদিন ঘোরাঘুরি করে এসে ক্লান্ত মিঠুন সেই রুম পার্টনারের খাটে ঘুমিয়ে পড়েন। তারপর মিঠুনের ভাষায়, হঠাৎ করে ঢুকে বেটা দেখতে পায় আমি ওর চৌকিতে ঘুমিয়ে আছি, আর যায় কোথায়? দক্ষিণী ভাষায় আমাকে ভয়ানক গালাগালি দিতে শুরু করলো। আমি কোনো রকমে আকারে ইঙ্গিতে ক্ষমাটা চেয়ে নিলাম। সেই যাত্রায় রেহাইও পেলাম। তবে ওর সাথে থাকাটা পরে আমার খুব কাজে লেগেছিল। অগ্নিপথে ওর গালাগালি দেওয়ার স্টাইলটা পুরোপুরি নকল করে দিয়েছিলাম। মৃণাল সেন পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে মিঠুনের ঠিকানা জোগাড় করেন। মিঠুনের কাছে খবর যায় মৃণাল সেন তাকে খুঁজছেন, পোর্টফোলিও পাঠাতে বলেছেন। খবরটা শুনে প্রথমে ভীষণ অবাক হয়ে গেছিল সেই সময়ের গৌরাঙ্গ চক্রবর্তী, কারণ মৃণাল সেনের মতো বিখ্যাত পরিচালকের সাথে তার কোনো পূর্ব পরিচিতি ছিল না। পোর্টফোলিও সমেত মিঠুন দেখা করেন। গৌরাঙ্গ নাম পাল্টে মিঠুন নামটা মৃণাল সেনেরই দেওয়া। জোড়াবাগানের পঞ্চানন দাসের ব্যায়ামগারে নিয়মিত ব্যায়াম করা আর ফ্রি স্টাইলে কুস্তি করে তৈরি করা শরীরটা মৃগয়ার বলিষ্ঠ সাঁওতাল ঘিনুয়ার চরিত্রের জন্য দারুণভাবে মানিয়ে যায়। ব্রিটিশদের বিরুদ্ধে সাঁওতালদের সংগ্রামী জীবন ছিল মৃগয়ার সাবজেক্ট। মৃগয়া ছবির শেষ দৃশ্যে যখন আদিবাসী যুবক ঘিনুয়ারূপী মিঠুনের ফাঁসি হয়, তার আগের মুহূর্তে অভিব্যক্তি কীরকম হবে সেই বিষয়ে মিঠুন পরিচালক মৃণাল সেনের কাছে জানতে চান। মৃণাল সেন তাকে বলেছিলেন, চিড়িয়াখানার খাঁচায় বন্ধ বাঘের চলাফেরা আর তাকানো দেখেছিস? মিঠুন উত্তর দিয়েছিলেন, ব্যাস, আর কিছু বলতে হবে না, বুঝে গেছি। যারা মৃগয়া দেখেছেন তাদেরকে আর আলাদা করে বলার দরকার নেই যে দৃশ্যটার কি সার্থক রূপায়ণ ঘটিয়েছিলেন মিঠুন। সালে কলকাতার রক্সি হলে মৃগয়া মুক্তি পায়। মিঠুনের বয়স তখন 10 দিন কম, 26। মৃণাল সেন শ্রেষ্ঠ পরিচালকের রাষ্ট্রীয় সম্মান পান। মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা যিনি নিজের প্রথম ছবিতেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন। সেই রেকর্ড আজও অক্ষত আছে। কিন্তু এতেই তার জীবনের স্ট্রাগল কিন্তু শেষ হয়ে যায়নি। মৃগয়ার পরে প্রায় 2 বছর তার কোনো কাজ ছিল না। বেশ কয়েকটি ছবিতে ছোট ছোট রোলে তিনি কাজ করেছেন। মৃগয়া মুক্তির সময়ে মিঠুনের আর্থিক অবস্থা ভালো ছিল না। বাবা বসন্ত চক্রবর্তী ছিলেন টেলিফোন এক্সচেঞ্জের সামান্য কর্মী। বাবা 2 ভাই 3 বোন আর মাকে নিয়ে চরম অনটনের সংসার ছিল। বড় ভাই মিঠুন ফিল্মে আসার আগেই এক দুর্ঘটনায় মারা যান। বাবাকে সাহায্য করার জন্য মিঠুন একসময় বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার করে বড়বাজার থেকে আলু এনে বিক্রি করেছেন। তার পুরস্কার পাওয়ার খবর যখন এলো তখন তিনি সরকারি প্রতিনিধিদের বলেছিলেন, পুরস্কার চাই না, আমার দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিন। মৃণাল সেনের কাছ থেকে ডাক পাওয়ার আগে FTII থেকে পাশ করার পরে কলকাতায় ফিরে এসে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে বেরিয়েছিলেন একবার। মিঠুন যথেষ্ট লম্বা ছিলেন, তার উপরে বেলবটস পরে ঘোরায় প্যান্ডেলের কিছু ছেলে ছোকরা তাকে অমিতাভ বচ্চন এসেছে রে বলে টিটকিরি মারতে লাগলো। তাদের দিকে তাকিয়ে নিজের সঙ্গী বন্ধুকে মিঠুন বলেছিলেন, একদিন আমি এখানে আসব, সেদিন এরা বলবে অমিতাভ বচ্চন নয়, মিঠুন চক্রবর্তী এসেছে। ব্যক্তিগত জীবন মিঠুনের ঘটনার ঘনঘটায় ভরা। প্রথম জীবনে মৃগয়া করার সময় তার সাথে মমতা শঙ্করের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়, কিন্তু সম্পর্কটা বিয়ের পরিণতি পায় না।
এরপরে মিঠুনের জীবনে আসে অভিনেত্রী হেলেনা লিউক। হেলেনা লিউকের সাথে মিঠুনের দাম্পত্য 4 মাস টিকেছিল। তারপর তাদের সেপারেশন হয়ে যায়। এরপর মিঠুনের জীবনে আসে যোগিতা বালি। যোগিতা বালির সাথে মিঠুনের বিবাহ হয় এবং তাদের 4টি সন্তান থাকে। মধ্যখানে যোগিতা বালির সাথে বিয়ে হওয়ার পর শোনা যায় শ্রীদেবীর সাথে মিঠুনের এক প্রেমের সম্পর্ক তৈরি হয়। কেউ কেউ বলেন তাদের বিবাহ হয়ে গেছিল গোপনে, কিন্তু মিঠুন একথা নিজে কোনোদিন স্বীকার করেননি। যাই হোক, পরবর্তীকালে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এবং যোগিতা বালির সাথেই সংসার করেন। একসময় শূন্য থেকে শুরু করে সফলতার শীর্ষে যেতে মিঠুনকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল। যারা স্ট্রাগল করছে তাদের পাশে থাকতে চেয়েছেন মিঠুন সবসময়। নিজের কঠিন সংগ্রামের কথাগুলো ভুলতে পারেননি বলেই দিলীপ কুমার এবং সুনীল দত্তকে সাথে নিয়ে স্ট্রাগলিং অ্যাক্টরদের সাহায্যের জন্য তিনি একটি প্রোডাকশন হাউসও তৈরি করেন। তিনি ফিল্ম স্টুডিও সেটিং অ্যালাইট মজদুর ইউনিয়নের চেয়ারপারসনও ছিলেন, যা সিনেমা কর্মীদের কল্যাণ করে এবং তাদের সমস্যার সমাধান করে। রাজনীতির সাথেও তিনি জড়িয়ে আছেন বরাবর। প্রথমে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকলেও 2021 থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সাথেও যুক্ত। তিনি একটি ছোট্ট মেয়েকে রাস্তা থেকে কুড়িয়ে নিজের মেয়ে হিসেবে বড়ও করেছেন। তার নাম ঈশানী। মিঠুনের 4 সন্তানের মধ্যে ঈশানী একমাত্র কন্যা সন্তান। তিনি আমাদের মহাগুরু। আজ সেই মহাগুরু মিঠুন চক্রবর্তীর জন্মদিনে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনি ভালো থাকবেন স্যার। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সাথে থাকুন।